আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হলো স্পাইরোগাইরা, প্লাজমোডিয়াম, প্ল্যানেরিয়া আর হাইড্রা। তো ওটা হাইড্রার কোরকোদ্গম, তাই তো? হাইড্রার কোরকোদ্গম হবে। স্পাইরোগাইরার খন্ডি ভবন ছিল, প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন ছিল, ঠিক আছে, আর প্লাজমোডিয়ামের বহু বিভাজন ছিল। তো হাইড্রার হচ্ছে কোরকোদ্গম। আচ্ছা, কোরকোদ্গমের ক্ষেত্রে আমরা দেখতে পাই ইস্টেরও কোরকোদ্গম হয়। তো সেক্ষেত্রে ইস্টের যে কোরক গুলো তৈরি হয় সেগুলো অনেকগুলো সেল তৈরি করে একটা চেনের মতো এরকম গঠন দেখতে পাওয়া যায়। একে তরুলা দশা বলে। ঠিক আছে, তো কোয়েশ্চেন আসতেই পারে যে তরুলা দশা ইস্টের ক্ষেত্রে দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন বলছে ডিএনএ এর গঠনে বদল ঘটাকে কি বলে? অভিব্যক্তি, অভিযোজন, পরিব্যক্তি, বংশগতি। ডিএনএ এর গঠন বদল ঘটাকে কি বলে? পরিব্যক্তি, যেটাকে ইংলিশে মিউটেশনও বলে। মিউটেশন। উটের লোহিত রক্তকণিকা কেমন হয়? ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন, ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত, গোলাকার নিউক্লিয়াস বিহীন, গোলাকার নিউক্লিয়াস যুক্ত। উটের লোহিত রক্তকণিকা বা আরবিসি ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন হয়। ডিম্বাকার হয় আর নিউক্লিয়াস বিহীন হয়। এই যে আমরা বই থেকে এটা তুলেছি, তো কি বলছে দেখ, উটের লোহিত রক্তকণিকাগুলি ডিম্বাকার হয়। তাই তো? ডিম্বাকার কেন হয়? যখন উটের রক্ত খুব ঘন থাকবে তো সেখানে এই ডিম্বাকার শেপটা সে ঘন রক্তের মধ্যে দিয়ে যেতে সুবিধা হবে। কিন্তু যদি গোল যদি আরবিসি হতো তাহলে সেখান দিয়ে পাস করতে অসুবিধা হতো। এছাড়া কি হয়, উট যখন অনেকদিন পর অনেকটা জল গ্রহণ করে তখন কি হয়, তার বিসির মধ্যে জল আস্তে আস্তে ঢুকতে থাকে। বাইরে থেকে জল আরবিসির মধ্যে এরকম ঢুকতে থাকে। তার ফলে কি হয়, এই আরবিসি গুলো এক্সপ্যান্ড করে, বড় হয়। এটা মোটামুটি ডিম্বাকার আকৃতির জন্য 240% বড় হতে পারে। কি বলছে দেখ, উটের লোহিত রক্তকণিকাগুলি ডিম্বাকার, ফলে এই ধরনের রক্তকণিকা অধিক মাত্রায় অক্সিজেন বহন করতে সক্ষম। উটের দেহে জলের নিরুদনের সময় আরবিসি গুলি ডিম্বাকৃতি হওয়ার জন্য ঘন রক্তস্রোতের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। ঠিক আছে, জলের নিরুদন মানে যখন জল কমে যাচ্ছে রক্তের মধ্যে, তো রক্ত কি হয়ে যাচ্ছে, একটু ঘন হয়ে যাচ্ছে, তো সেই সময় এই ডিম্বাকৃতি তোর আরবিসি গুলো ওর মধ্যে দিয়ে ভালো করে চলাচল করতে পারে। উট যখন অধিক মাত্রায় জল পান করে তখন আরবিসি গুলি প্রায় 240% কি হয়ে যায়, প্রসারিত হয়, সহজে বিদীর্ণ হয় না, মানে ফেটে যায় না। আর উটের যে যেটা ম্যাচিওর যে আরবিসি, ঠিক আছে, পরিণত আরবিসি, সেখানে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। কারণ উটের আরবিসি চাই যতটা পরিমাণে তার মধ্যে জল ক্যারি করা যায়, যখন উট যখন জল গ্রহণ করবে রক্তে জলের পরিমাণ বাড়বে সেই সময়। তো সেই জন্য কিন্তু নিউক্লিয়াস তাদের মধ্যে থাকে না। তো আনসারটা হয়ে যাচ্ছে আমাদের উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার আর নিউক্লিয়াস বিহীন। 1-4 কি বলছে? অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেয়। স্ট্যানলি মিলার, হ্যারাল্ড উরে। থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি আছে। স্ট্যানলি মিলার আর হ্যারাল্ড উডের পরীক্ষা আমরা দেখেছিলাম যে ওখানে ওরা নিয়েছিল কি মিথেন ইস টু অ্যামোনিয়া ইস টু হাইড্রোজেন। এরা কত কত অনুপাতে নিয়েছিল? 2:2:1 অনুপাতে নিয়ে এরা কি করেছিল, পরীক্ষা করেছিল। তো এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে। আবার অনেক সময় ঘুরিয়েও দেয়, তোকে দিয়ে দিল যে হাইড্রোজেন ইস টু মিথেন। ঠিক আছে, হাইড্রোজেন ইস টু অ্যামোনিয়া ইস টু মিথেনের অনুপাত কত ছিল? তো সেক্ষেত্রে তুই 2:2:1 লিখবি না, সেক্ষেত্রে কিন্তু 1:2:2 লিখবি। অনেক সময় ঘুরিয়ে দেয়, এটা মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে? থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় তাকে কি কি ধাতু বলে? থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটা হচ্ছে লোহা। ঠিক আছে, তো থ্যালাসেমিয়া আমরা কত রকমের দেখতে পাই, আর থ্যালাসেমিয়া কি হয়? থ্যালাসেমিয়া সাধারণত আমরা দু রকমের দেখতে পাই, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে, তো আলফা থ্যালাসেমিয়ার সময় কি হচ্ছে, কোন ক্রোমোজোমটা কাজে লাগছে? এই যে 16 নম্বর ক্রোমোজোমে আলফা থ্যালাসেমিয়া। তো আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোমে যে প্রচ্ছন্ন যে জিন গুলো থাকে, ঠিক আছে, দুজোড়া জিন, তার মধ্যে যদি কিছু জিনের যদি প্রবলেম হয় সেই সময় আলফা থ্যালাসেমিয়া হয়। মানে এই যে হিমোগ্লোবিন, এটা রক্তের মধ্যে আরবিসিতে হিমোগ্লোবিন থাকে, ওই হিমোগ্লোবিনে
হিমোগ্লোবিনে বিভিন্ন রকম তোর প্রোটিন থাকে, প্রোটিন দিয়ে তৈরি। হিমোগ্লোবিন প্রোটিনটা বিভিন্ন রকম চেন দিয়ে তৈরি, চেন অফ অ্যামিনো অ্যাসিড দিয়ে, যেমন বিটা 1, বিটা 2, আলফা 1, আলফা 2। তো এই যে 16 নং ক্রোমোজোমের জিনের অসুবিধার জন্য অনেক সময় তোর এই আলফা চেন গুলো তৈরি হয় না, তখন তাকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া। আর 11 নং ক্রোমোজোমে যদি কোনো জিনের অসুবিধা হয়, ঠিক আছে, জিনের প্রচ্ছন্ন জিন ঘটিত, ঠিক আছে, যে রোগ হবে, তখন কি হবে, যে বিটা যে চেন গুলো আছে সেগুলো তৈরি হবে না, তাকে বিটা থ্যালাসেমিয়া বলে। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস দেখেছিলাম যে আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মেজর যে রোগটা, তাকে কি রোগ বলা হয়? আর বিটা থ্যালাসেমিয়া মেজরকে কি রোগ বলা হয় বলতো? থ্যালাসেমিয়া মেজরকে কি বলা হয় আর বিটা থ্যালাসেমিয়া মেজরকে কি বলা হয় বল? হাইড্রক্সিস পিটালিস। একদম, হাইড্রপস পিটালিস আলফা থ্যালাসেমিয়া। হাইড্রক্স। ঠিক আছে, হাইড্রপস পিটালিস, হাইড্রপস পিটালিস। আর বিটা থ্যালাসেমিয়া মেজরকে কি বলা হয়? কি রে, গৌর পারবি? কুসুম বর্ণিত লোক। কি বর্ণিত রোগ? কুলি বর্ণিত রোগ। হ্যাঁ, কুলি বর্ণিত। হ্যাঁ, কুলি কুলি বর্ণিত রোগ। বর্ণিত। এটা কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে। তাহলে দেখ, একটা থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেনের আনসার আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, আলফা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মেজর, ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম যে আলফা থ্যালাসেমিয়া কখন হচ্ছে, যখন 16 নং ক্রোমোজোমে যে জিনগুলো আছে তার মধ্যে যদি কিছু প্রচ্ছন্ন হয়ে যায়, ঠিক আছে, তখন আলফা থ্যালাসেমিয়া রোগ হচ্ছে। আলফা থ্যালাসেমিয়া দু রকম হয়, একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে মাইনর। কি রকম ভাবে বিটা থ্যালাসেমিয়া মেজর আর মাইনর দু রকমের হয়, ঠিক আছে। বাদুড়ের ডানা আর তিমি মাছের ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে, সেটা কি ধরনের? বাদুড়ের ডানা, তিমি মাছের ফ্লিপার সমস্ত অঙ্গকে নির্দেশ করে। এটা দাদা ঠিক বইয়ে আছে। কিন্তু এই বাদুড়ের নাড়াতে সমবৃত্তি অঙ্গতে দেওয়া আছে। না না না, বাদুড়ের ডানা পোকামাকড়ের ডানা, ঠিক আছে, দুজনের মধ্যে তুলনা টানতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু সেটা সমবৃত্তি হবে। বাদুড়ের ডানা, তিমি মাছের ফ্লিপার, ঠিক আছে, এগুলো কিন্তু সমস্ত অঙ্গ, ঠিক আছে। বাদুড়ের ডানা, তিমি মাছের ফ্লিপার, তারপরে হচ্ছে তোর তো চিতাবাঘ, ঠিক আছে, এদের মানে গঠন এক চিতাবাঘের পা। কাজ। গঠন এক, গঠনগতভাবে এক, কিন্তু কার্যগতভাবে আলাদা। বাদুড়ের ডানা উড়তে সাহায্য করে, আর তোর তিমি মাছের ফ্লিপার সাঁতার কাটতে সাহায্য করে, কার্যগতভাবে আলাদা, সেই জন্য সমস্ত অঙ্গ। আচ্ছা, হিমোফিলিয়ায় আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা 100%। কি বলেছে? হিমোফিলিয়ায় আক্রান্ত পিতা আর স্বাভাবিক মাতার পুত্র সন্তান। তাহলে এটা করে দেখি। আচ্ছা, হিমোফিলিয়ায় আক্রান্ত পিতার কি হবে? আচ্ছা, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তাহলে যদি পিতার যদি আমরা দুটো ক্রোমোজোম নিই, তাহলে একটা এক্স ক্রোমোজোম হবে, একটা ওয়াই ক্রোমোজোম হবে। এবার যেহেতু আক্রান্ত পিতা বলেছে, তো সেই কারণে আক্রান্ত পিতার আর তোর হিমোফিলিয়ার যে প্রচ্ছন্ন জিনটা সেটা এক্স ক্রোমোজোমেই থাকে। তো বাবা যদি আক্রান্ত হয়, তাহলে এক্স ক্রোমোজোমের উপর একটা প্রচ্ছন্ন জিন থাকবে এইচ, তাহলে ছোট হাতের এইচ কে আমরা প্রচ্ছন্ন জিন লিখছি। প্রচ্ছন্ন জিন হিমোফিলিয়ার জন্য দায়ী। এবারে মাতা, মাতা কি বলেছে? স্বাভাবিক, তাই তো? তাহলে স্বাভাবিক মাতা যদি নিই, তাহলে মাতার তো এক্স আর এক্স ক্রোমোজোম থাকবে, সেখানে স্বাভাবিক জিন থাকবে, মানে ক্যাপিটাল এইচ লিখে দিচ্ছি। ক্যাপিটাল এইচ হচ্ছে স্বাভাবিক জিন। তো সেক্ষেত্রে কি হচ্ছে এখানে, এবার বলেছে যে পুত্র সন্তানদের মধ্যে সম্পর্ক, তাহলে শুধু পুত্রগুলোকেই বানাচ্ছি আর মেয়েদেরকে তৈরি করছি। পুত্রগুলোর মধ্যে কি হবে? প্রথম পুত্রটা এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, মানে স্বাভাবিক। তারপর একটা এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, তাহলে দুটো ছেলের মধ্যে দুটো ছেলেই স্বাভাবিক, মানে 100% পুরো স্বাভাবিক হয়ে যাচ্ছে। এরপর বলছে খর্বাকটি খর্বধাবকের মাধ্যমে অঙ্গজ বিস্তার করে যে উদ্ভিদ। খর্বধাবক, বা আমরা ইংলিশে বলি অফসেট, তাই তো? অফসেট, সেটা কচুরিপানা। তো আমরা দেখে নিই বিভিন্ন রকম যে অর্ধবায়বীয় কাণ্ডের যে মডিফিকেশন ছিল, এই যে এটা হচ্ছে কচুরিপানা, এই যে জিনিসটা চলে যাচ্ছে, এই যে জিনিস, এটাকে বলছি খর্বধাবক। কচুরিপানার ক্ষেত্রে দেখা যায়
আর কোথায় দেখা যায়, টোপা পানার ক্ষেত্রেও দেখতে পাই, টোপা পানা। ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন রকম যে কাণ্ড বা অর্ধবায়বীয় কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ড কাদের বলছে? যে কাণ্ডগুলো তোর জল বা বাতাস বা মাটি আর বাতাস একসাথে রয়েছে, কানেক্টেড, সেগুলোতে। যেমন অর্ধবায়বীয় কাণ্ডগুলোর মধ্যে যেগুলো দেখা যাচ্ছে, একটা হচ্ছে রানার। এবার রানার জিনিসটা কি? ধর এখানে মাটি আছে, এখানে একটা গাছ আছে, এরকম একটা, এখান থেকে একটা গাছ, এই যে এখান থেকে ধর একটা গাছ এরকম উঠছে, এরকম আছে, এখান থেকে তোর পাতা পাতা বেরিয়েছে। এবার কি হচ্ছে, এর মূল ফুল আছে, এর যে সবার নিচের যে শাখাটা রয়েছে বা কাণ্ডের অংশ রয়েছে, সেটা ভূমির সাথে সমান্তরালে যায়, গিয়ে আবার মাটির দিকে চলে যায়। এবার এইখানে এই শাখাটার যে পর্ব রয়েছে, সেখান থেকে কিছু অস্থানিক মূল বেরোয়, আর তার উপর থেকে আবার কিছু শাখা বা কাণ্ড বেরোয়, সেখান থেকে আবার নতুন গাছ হয়। তো এই যে জিনিসটা হলো, এটাকে আমরা বলছি কি, ধাবক। ঠিক আছে, এটাকে আমরা বলছি কি, ধাবক। তো এখানে আমরা অন্য একটা কালি দিয়ে লিখে দিচ্ছি, এটাকে ধাবক বলছি। ধাবক কাকে বলে? যখন এটি মাটির সমান্তরালে আনুভূমিকভাবে বৃদ্ধি পায় এবং পর্ব বা গিঁট বা নোড থেকে নিচের দিকে অস্থানিক মূল তৈরি হয় এবং উপর দিকে পাতা গজায়। উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে থানকুনি, দূর্বাঘাস। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট উদাহরণ ধাবকের। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাকার। সাকার বা হচ্ছে ঊর্ধ্বধাব। সাকার কি? এরকম ধর মাটি রয়েছে, এখানে ধর একটা গাছ এরকম রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে সাকার আছে আর কিছু স্টোলন আছে, তো সাকারটা আগে বলে দিই। তো এর যে এর যে একদম এটা আছে, মানে এই যে কাণ্ডটা আছে না, কাণ্ডটা একদম অনেকটা নিচ পর্যন্ত চলে যায়, মাটির নিচ পর্যন্ত। এটা মূল নয় কিন্তু, কাণ্ড। তারপরে সেখান থেকে কিছু রুট বেরোয়। ঠিক আছে, সেখান থেকে মূল বেরোয়, কিন্তু এই নিচে, মাটির নিচে চলে যাওয়া যে কাণ্ড, সেখান থেকে তার কিছু শাখা এরকম মাটির নিচ থেকে বেরোয় আর ওপর দিকে ওঠে। এবার এইখানে এদের যে পর্ব বা নোড গুলো আছে, এখান থেকে কিছু অস্থানিক মূল বেরোয়, আর সেখান থেকে আবার নতুন করে একটা গাছ জন্মায়। তো এই যে মাটির নিচে যে কাণ্ডের অংশটা রয়েছে, শাখার অংশটা, একে বলা হচ্ছে তোর সাকার বা ঊর্ধ্বধাবক। ঠিক আছে, তো সাকার কাকে বলছে? এটি মাটির নিচের অংশ বা কাণ্ডের গোড়া থেকে উৎপন্ন হয়, তাই হচ্ছে কাণ্ডের গোড়া থেকে, একদম মাটির নিচের অংশ, কাণ্ডের গোড়া। মাটির নিচে আনুভূমিক ভাবে বৃদ্ধি পাচ্ছে, দেখ মাটির নিচে আনুভূমিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এবার তেরচা বা বাঁকা হয়ে মাটির উপরে উঠে আসে, এই দেখ আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে। এই নতুন এবং নতুন উদ্ভিদে পরিণত হয়। যেমন কলা গাছ, চন্দ্রমল্লিকা, খুব ভালো উদাহরণ চন্দ্রমল্লিকা। ঠিক আছে, আনারস ইত্যাদি। আচ্ছা, সেটা স্টোলন বা বক্রধাবক। ঠিক আছে, বক্রধাবকটা কি? এই ধর এরকম ভূমি রয়েছে, এখানে ধর একটা গাছ রয়েছে। ঠিক আছে, এই ধর একটা গাছ রয়েছে। এবার এই যে এর যে সবার একদম নিচে, এখানে ধর রুট রয়েছে, এই যে এটা কাণ্ডটা রয়েছে, কাণ্ডের সবার মাটির কাছে সবচেয়ে যে ছোট যে ব্রাঞ্চটা রয়েছে, মাটির কাছাকাছি যে ব্রাঞ্চটা, সেটা আস্তে আস্তে মাটির নিচে এরকম প্রবেশ করে, করে তারপরে আবার আস্তে আস্তে উপর দিকে ওঠে, আর সেখানে পর্ব থেকে আস্তে আস্তে কিছু অস্থানিক মূল বেরোয়, সেখান থেকে নতুন করে গাছ। তো একে বলছে বক্রধাপ। ঠিক আছে, বা স্টোলন। এটি গোড়া থেকে উৎপন্ন হয়ে প্রথমে কিছুটা বাঁকা হয়ে ওপরের দিকে বা আকাশের দিকে বাড়ে। তাহলে গোড়া থেকে উৎপন্ন হচ্ছে, একদম প্রায় গোড়া থেকে উৎপন্ন হয়ে একটু নিচে উঠে আবার উপর দিকে উঠছে, যেমন কচু, পুদিনা, জুই। ঠিক আছে, আর এটা যেটা আমরা পড়লাম এখন, সেটা হচ্ছে অফসেট। অফসেটটা কি হয়? এটা সাধারণত ধর জলে বা ডাঙাতেও হয়। ধর আমরা যদি ওই কচুরি পানার কথা বলি, তাহলে সেটা কেমন হবে? মূলত জলজই দেখতে পায়। তো ধর একটা বড় পর্বমধ্য থাকে, কোনো একটা গাছের বড় এরকম পর্বমধ্য থাকে, ধর এরকম একটা বড় পর্বমধ্য রয়েছে। এই পর্বমধ্যের এই গাঁট গুলো থেকে, এখান থেকে নোট গুলো থেকে, সেখান থেকে কিছু অস্থানিক মূল বেরোয়, আর সেখান থেকে কিছু ওই লোটাস আকৃতির পদ্মের মতো কিছু পাতা বেরোয়। ঠিক আছে,
থেকে কিছু এরকম পাতা টাইপের বেরোলো, ঠিক আছে। আবার এখান থেকে কিছু বেরোলো, কিছু অস্থানিক মূল বেরোলো, এরকম হয়, ঠিক আছে। তো এটা এটা জলের মধ্যে সাধারণত থাকে, ঠিক আছে, জলের মধ্যে থাকে। তো এইগুলোকে বলা হচ্ছে অফসেট, অফসেট বা খর্বধাবক। কোথায় কোথায় দেখা যায়? কচুরিপানা, টোপা পানার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলছিল? একের দাগের নয়, মানব বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণগুলি প্রকাশিত, কোনটা? বয়স সন্ধি। গৌণ যৌন লক্ষণগুলি প্রকাশিত হয়, ঠিক আছে। আচ্ছা, বয়স সন্ধিকালে আর কি হয় একটু দেখে নি বই থেকে। বয়স সন্ধিকাল সাধারণত 12 থেকে 18 বছর পর্যন্ত দশাকে বয়স সন্ধিকাল বলে। এই সময়কালে মুখ্য বৃদ্ধিকাল বলে ধরে নেওয়া হয়। এই সময় বিভিন্ন হরমোনের প্রভাবে বালক বালিকাদের দেহে বিভিন্ন পরিবর্তন দেখা যায়, গৌণ যৌন লক্ষণগুলি স্পষ্ট হয়, দেহের বিকাশ ভালোভাবে ঘটায়, স্বাস্থ্যবান পেশিবহুল দেহ দেখতে পাওয়া যায়, পিটিউটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলির সক্রিয়তা যেমন এসটিএইচ মানে জিএইচ, ঠিক আছে, টিএসএইচ এগুলোর পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে। এবং এই দশায় যৌন হরমোন যেমন টেস্টোস্টেরন পুরুষদের দেহে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন স্ত্রীদের দেহে ক্রিয়ায় বেড়ে যায় এবং যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে। তো এখান থেকে অনেক কোয়েশ্চেন আসতে পারে বয়স সন্ধি থেকে, সাধারণত আসে এই যে মানুষের এজের এই স্টেজটা থেকে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি, তাহলে আমাদের এটা হয়ে গেল, মোটামুটি এমসিকিউটা হয়ে গেল। এরপর আমরা দুয়ের দাগের কোয়েশ্চেন গুলোতে চলি। উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটি গ্রাফটিং এর জন্য নির্বাচিত করা হয় সেটি হল, গ্রাফটিং এ আমরা জানি দু রকম, দুটো পার্ট লাগে। একটা হচ্ছে মূল শুদ্ধ যে গাছটা লাগে সেটাকে বলে স্টক, আর যে গাছটা উন্নত মানের গাছ যেটা স্টকের সাথে যুক্ত করা হয় তাকে সিয়ন বলে। তাহলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে, বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত, বর্ণান্ধতার জন্য দায়ী জিন সাধারণত মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত, ঠিক আছে, এক্স ক্রোমোজোমে অবস্থিত। আচ্ছা, এখান থেকে একটা ফলো আপ কোয়েশ্চেন আসে, যেটা হচ্ছে নীল বর্ণান্ধতার জন্য দায়ী যে জিনটা সেটা কত নম্বর ক্রোমোজোমে থাকে? নীল বর্ণান্ধতার জন্য 7 নম্বর। একদম ঠিক, নীল বর্ণান্ধতা 7 নম্বর ক্রোমোজোমে থাকে। এটা মানে এই বর্ণান্ধতার জন্য দায়ী যে। হ্যাঁ, এটা 7 নম্বর ক্রোমোজোম। আচ্ছা, কিন্তু এটা এক্স ক্রোমোজোম হবে, মানে অন্যগুলো সাধারণত এখানে বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানে সাধারণত আমরা কমন যেগুলো লাল সবুজ যেগুলো প্রোটনোপিয়া ডিউটারনোপিয়া সেটা, তো সেগুলো কিন্তু এক্স ক্রোমোজোম। এবার সত্য মিথ্যায় চলে যাচ্ছি। ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীদের ফুসফুস থাকে, এটা ঠিক না ভুল? এটা কিন্তু মিথ্যা। ভ্রূণ অবস্থায় কিন্তু ফুসফুস থাকে না। গলবিলীয় ফুলকা খাঁজ থাকে, আর অন্তঃস্থ যুগ্ম ফুলকা থলি থাকে, ঠিক আছে। কি কি থাকে? গলবিলীয় ফুলকা খাঁজ থাকে, আর অন্তঃস্থ যুগ্ম ফুলকা থলি থাকে। মটর গাছের সাদা রঙের ফুল হলো এক প্রকার প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী ফুল। মটর গাছের সাদা রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্যের একটি উদাহরণ, এটা মিথ্যা হবে। মটর গাছের সাদা রঙের ফুল কিন্তু প্রকট বৈশিষ্ট্য নয়। আমরা এখানে একটু দেখে নেবো যে কি কি রকমের প্রকট বৈশিষ্ট্য আর কি কি রকমের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখান থেকে কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু কোয়েশ্চেন। তো 7 জোড়া বৈশিষ্ট্য আমরা পেয়েছিলাম, 1 2 3 4 5 6 7, এটাও কোয়েশ্চেন হয়ে যায় যে মটর গাছের কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য মেন্ডেল নিয়ে কাজ করেছিল। তো 7 জোড়া, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল কাজ করেছিল, এখান থেকে কোয়েশ্চেন আসে। কি কি বীজের আকার? গোলাকার, কুঞ্চিত। গোলাকারটা প্রকট, কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন। বীজের বর্ণ, হলুদ হচ্ছে প্রকট, সবুজ হচ্ছে প্রচ্ছন্ন। পরিপক্ক ফলের আকৃতি, পরিপুষ্ট হচ্ছে প্রকট, আঁশ যুক্ত হচ্ছে প্রচ্ছন্ন। ফলের বর্ণ হচ্ছে সবুজ প্রকট, হলুদ প্রচ্ছন্ন। ফুলের বর্ণ এই যে বেগুনি ফুলের বর্ণ হচ্ছে প্রকট, আর সাদা ফুলের বর্ণ হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে আমাদের এখানে কোয়েশ্চেনটা এসেছিল কি, যে সাদা হচ্ছে প্রকট, সাদা প্রকট নয়, বেগুনি প্রকট, ঠিক আছে। বেগুনি হচ্ছে প্রকট, সাদা নয়, বেগুনি প্রকট, ঠিক আছে। আচ্ছা, কাণ্ডের ফুলের অবস্থান কাক্ষিক হচ্ছে প্রকট, শীর্ষস্থ হচ্ছে প্রচ্ছন্ন। কাণ্ডের দৈর্ঘ্য দীর্ঘ হচ্ছে প্রকট, খর্ব হচ্ছে প্রচ্ছন্ন। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছে, যেটা হচ্ছে স্তম্ভ মেলা। আচ্ছা, অ্যামিবা,
অ্যামিবার হচ্ছে খণ্ডীভবন বা বিভাজন, তাহলে এটা হয়ে যাচ্ছে এইখানে। ক্যাকটাসের পাতার কাঁটা রূপান্তর, সেটা হচ্ছে কি বাষ্পমোচন রোধ করবে। ক্যাকটাসের পাতা যখন কাঁটায় পরিণত হচ্ছে ক্ষেত্রফল কমিয়ে দিচ্ছে, তার মানে কি বাষ্পমোচন রোধ করার জন্য। প্রাকৃতিক নির্বাচনবাদ ডারউইন দিয়েছিল, ঠিক আছে, ন্যাচারাল সিলেকশন যেটা, ডারউইনের বইয়ের নামও সেই হিসেবেই ছিল, ঠিক আছে। ডারউইনের বইয়ের নামটা কি ছিল, কেউ বলতে পারবি? On the origin of species by the natural selection. On the origin of species means by On the natural origin of selection. species by the natural selection. আচ্ছা, এরপরে জিজ্ঞেস করছে একটা অ্যানালজি দিয়েছে, বলছে যৌন জনন যদি গ্যামেট হয় তাহলে অযৌন জনন কি হবে? যৌন জনন যদি গ্যামেট হয়, অযৌন জনন রেণু হবে। কারণ যৌন জননের একক হচ্ছে গ্যামেট, তাহলে অযৌন জননের একক হচ্ছে রেণু, বা রেণুর মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয় বেশ কিছু উদ্ভিদে, আর বেশ কিছু প্রাণী জীবে। মানুষের শুক্রাণুতে অবস্থিত মোট ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের অটোজোমের সংখ্যা, ক্রোমোজোমের না। মানুষের শুক্রাণু যেহেতু একটা গ্যামেট, গ্যামেটে আমাদের একটাই সেট অফ ক্রোমোজোম, ঠিক আছে, এন সংখ্যক ক্রোমোজোম। মানুষের 2n সমান হচ্ছে 46, তাহলে এন সমান হয়ে যাচ্ছে কটা? 23। কিন্তু এখানে যেহেতু অটোজোম বলেছে, তাহলে কি হবে? অটোজোম যেহেতু বলেছে, তাহলে 22টা হবে। কারণ কি? কারণ 23টার মধ্যে 22টা অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম, একটা এক্স থাকতে পারে, অথবা যেহেতু ছেলে ওয়াই থাকতে পারে, ঠিক আছে, এক্স থাকতে পারে, ওয়াই। আমাদের অটোজোম চেয়েছে, তাই আমাদের 22টা অটোজোম হবে, তাহলে আনসার হয়ে যাচ্ছে 22টি। 22টি অটোজোম। এবার বলে যে স্বপরাগ যোগের একটা সুবিধা একটা অসুবিধা লিখ। তাহলে এরকম করে লিখবো, ভালো করে এরকম করে হেডিং করে লিখবো যে স্বপরাগ যোগের একটি সুবিধা হলো, ঠিক আছে। তাহলে সুবিধা কি? সুবিধা হচ্ছে কোন রকম স্বপরাগ যোগে কোন রকম পলিনেটার, মানে হচ্ছে যারা পলিনেটার মানে কি, বাংলায় কি বলবো, বাহক। বাহক। একদম, হ্যাঁ, বাহকের দরকার হয়। এটা একটা সুবিধা। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ পাওয়া যায়। উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ পাওয়া যায়। আচ্ছা, যদি দুটো দুটো করে লিখতে বলতো তাহলে কি লিখতাম? অসুবিধা, আচ্ছা, অসুবিধা আর একটা লিখতে পারতাম, যেহেতু ওরা আচ্ছা, সুবিধার মধ্যে আর একটা জিনিস লিখতে পারতাম। সুবিধার মধ্যে আমরা লিখতাম যে আহ, জীবে, ঠিক আছে, জনিত্রী জীবের বৈশিষ্ট্য পাওয়া যায়। অপত্য জীবে জনিত্রী জীবের বৈশিষ্ট্য। আচ্ছা, আর অসুবিধা কি আর একটা লিখতে পারতাম, এই যে জীব স্বপরাগ যোগের ফলে উৎপন্ন যে নতুন উদ্ভিদ, সেটি সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে পড়ে, অঙ্কুরোদ্গমের সমস্যা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এইসব সমস্যা দেখতে পাওয়া যায়। কিন্তু এই দুটো মেন, যদি একটা একটা করে লিখতে বলে তো এই দুটো মেন, ঠিক আছে। আচ্ছা, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপের অনুপাত কত ছিল আর জিনোটাইপের অনুপাত কত ছিল? একদম কমন কোয়েশ্চেন। ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1, আর জিনোটাইপিক অনুপাত হয়ে যাচ্ছে তোর 1:2:1, ঠিক আছে। ফিনোটাইপিক অনুপাত 3 হচ্ছে লম্বা, আর 1 হচ্ছে বেগ, আর 1:2:1 হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি দুটো, স্মল টি একটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছি কাটিং এর মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ তৈরি করা যায়। বই থেকে যেমন পড়েছিস তেমনই লিখতে হবে, যে কাণ্ডের শাখা কলম একটি সহজ পদ্ধতি। জনিত্রী দেহ থেকে 20 থেকে 30 সেন্টিমিটারের কাণ্ড বা কাণ্ডের শাখা কেটে নিতে হবে। কাটা অংশটাকে ভালো করে ভিজে নরম মাটিতে পুঁতে রাখলে কয়েকদিন পরে কাটা অংশ থেকে মূল সৃষ্টি হয়। বায়বীয় অংশ থেকে কাক্ষিক মুকুল শাখা প্রশাখার সৃষ্টি হয়। এরকম ভাবে কিন্তু গোলাপ, লেবু, জাম, আম, তুলো এইসব গাছের কিন্তু কাটিং করা হয়। অনেক সময় আমরা ওই জায়গাটায় গোড়াতে যেখানটা মাটিতে পুঁতছি ওই গাছের ডালটা বা শাখাটা, সেখানে এক ধরনের হরমোন প্রয়োগ করি, সেই হরমোনটার নাম কি? অক্সিন। অক্সিন, ঠিক আছে, অক্সিন হরমোন প্রয়োগ করি। আচ্ছা, মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। তো আমরা জানি যে মাছের পটকার দুটো অংশ থাকে, দুটো প্রকোষ্ঠ থাকে, একটা অগ্র প্রকোষ্ঠ, একটা পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠের একদম সামনের দিকে এক ধরনের গ্রন্থি থাকে, যাকে রেড গ্রন্থি বলে। রেড গ্রন্থি, সেই গ্রন্থি থেকে কি তৈরি হয়? গ্যাস তৈরি হয়।
আর মাছ যখন ভাসতে চায় তখন রেড গ্রন্থি থেকে গ্যাস তৈরি হয়, এই পটকাটা ফুলে ওঠে, তখন মাছ কি হয় আস্তে আস্তে উপরের দিকে ভেসে ওঠে। আবার যখন মাছ নিচের দিকে যাবে তখন কি হচ্ছে, এই ভাসমান ক্ষমতাটা কমাতে হবে, সেই জন্য আস্তে আস্তে গ্যাসটা এই যে নিউমেটিক ডাক্টের মাধ্যমে পশ্চাৎ প্রকোষ্ঠে চলে যায়, এবং এখানে কিছু রক্ত জালক থাকে বা কিছু জালক থাকে, যেটাকে রেটিয়া মিরাবিলিয়া বলে। সেই রেটিয়া মিরাবিলিয়া কিন্তু সেই গ্যাসগুলোকে শোষণ করে নেয়, তার ফলে কিন্তু পটকাটা চুপসে যায়, তার ফলে কিন্তু ওরা আর নিচের দিকে যেতে পারে। ঠিক আছে, তাহলে কেমন ভাবে লিখতে হবে, পুরো এটাই লিখতে হবে মোটামুটি। ঠিক আছে, রুই মাছের দেহ গহ্বরের মেরুদণ্ডের ঠিক নিচে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট পটকা থাকে। পটকা মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে এবং বাড়িয়ে মাছকে জলের ওপরে ভেসে থাকতে, ডুবে থাকতে সাহায্য করে। পটকার অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি গ্যাস সৃষ্টি করে, এবং পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত মেটিয়া মিরাবিলিয়া নামক একটি রক্তজালক সে কি করে, গ্যাস শোষণ করে। রেড গ্রন্থি থেকে গ্যাস নির্গত হলে অগ্রপ্রকোষ্ঠ ফুলে ওঠে, তখন উভয় প্রকোষ্ঠের মাঝখানের ভালভ বন্ধ থাকে, এই যে মাঝখানের যে ভালভটা আছে সেটা বন্ধ থাকে, ফলে মাছ সহজেই কি হচ্ছে, জলে ভেসে থাকতে পারছে। এরপর ভালভ খুলে গেলে সেই গ্যাস কিন্তু পশ্চাৎ প্রকোষ্ঠে চলে যাচ্ছে, সেখানে যে রক্তজালক রেটিয়া মিরাবিলিয়া আছে সেটা কিন্তু সেই গ্যাসকে শোষণ করে নিচ্ছে, পটকা চুপসে যাচ্ছে, তার ফলে কিন্তু মাছ পুনরায় জলের নিচে নেমে যেতে পারছে। ঠিক আছে, এরপরে আমরা 5 দাগের কোয়েশ্চেনে চলে যাই। মানুষের ক্ষেত্রে দৃশ্যমান প্রকরণের দুটি উদাহরণ দাও। তো দৃশ্যমান প্রকরণের ক্ষেত্রে আমরা বলতে পারি, একটা হচ্ছে কি, মুক্ত আর যুক্ত কানের লতি, তাই তো, মুক্ত ও যুক্ত কানের লতি। এবার তোরা বলতে পারবি যে কোনটা, মুক্ত আর যুক্তর মধ্যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন? মুক্তটা প্রকট আর যুক্তটা প্রচ্ছন্ন। মুক্তটা হচ্ছে প্রকট আর যুক্তটা হচ্ছে প্রচ্ছন্ন। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা প্রকরণ আমরা কি লিখতে পারি, আরেকটা প্রকরণ, মুক্ত যুক্ত কানের লতি আমরা লিখেছি, আরেকটা কি লিখতে পারি, হ্যাঁ, বল। রোলার হুম, জিব হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, রোলার রোলার জিব জি, আর হ্যাঁ, রোলার জি ও সাধারণ জি। কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন? রোলার প্রকট আর স্বাভাবিক প্রচ্ছন্ন। রোলারটা হচ্ছে প্রকট, আর স্বাভাবিকটা হচ্ছে সাধারণ জীব যেটা স্বাভাবিক জীব, সেটা হচ্ছে কি আমাদের প্রচ্ছন্ন। পরের ছয়ের প্রশ্নটা বলছে, দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে কত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে, তার চেকার বোর্ডের সাহায্যে দেখ। দুটি সংকর লম্বা মটর গাছের জেনোটাইপ কি হবে, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি। এখান থেকে কত রকমের গ্যামেট তৈরি হবে, দু রকমের গ্যামেট, ক্যাপিটাল টি আর স্মল টি। এখান থেকেও দু রকমের গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল টি আর স্মল টি। তাদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখাচ্ছি যে কত রকমের উদ্ভিদ তৈরি হবে। হুম, তাহলে আমরা এখানে চেকার বোর্ড আঁকছি। এখানে প্রথম যে উদ্ভিদটা আছে তার দু রকমের গ্যামেট লিখছি, ক্যাপিটাল টি স্মল টি। আর এদিকেও আমরা দ্বিতীয় যে উদ্ভিদটা আছে তার কি লিখছি, গ্যামেটটা লিখছি দু রকমের, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে প্রথম যে উদ্ভিদটা হবে বা অপত্যটা হবে সেটা ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এদিকে ক্যাপিটাল টি স্মল টি, এদিকে ক্যাপিটাল টি স্মল টি, এদিকে স্মল টি স্মল টি। তাহলে কতগুলো সংকর লম্বা পাচ্ছি, এইটা সংকর লম্বা আর এটাও সংকর লম্বা। চারটে অপত্যের মধ্যে দুটো অপত্য সংকর লম্বা, তাহলে 50% সংকর লম্বা। তারপরে আমরা চলে যাচ্ছি সাথে, অভিসারী ও অপসারী অভিব্যক্তির পার্থক্য লেখ। ঠিক আছে, অভিসারী ও অপসারী অভিব্যক্তির পার্থক্য লেখ। তাহলে লিখি, একদিকে লিখি অভিসারী, একদিকে লিখি অভিসারী অভিব্যক্তি। আচ্ছা, এদিকে লিখি, আচ্ছা কেউ একজন মাইকটা অন করে আছিস, বন্ধ কর।
অপসারী অভিব্যক্তি। অভিসারী অভিব্যক্তি আর অপসারী অভিব্যক্তি। তো প্রথমে আমরা লিখতে পারি, আচ্ছা এখানে আমরা আরেকটা note করে নিচ্ছি। এখানে আমরা লিখি বিষয়। আচ্ছা, প্রথমে হচ্ছে কি সূচিত করে, ঠিক আছে, কিসের প্রমাণ দেয়, অভিসারী অভিব্যক্তি কিসের প্রমাণ দেয় এটা বুঝতে হবে, ঠিক আছে। তো অভিসারী অভিব্যক্তি প্রমাণ দেয়। অভিসারী কেমন, অভিসারী রশ্মিগুলো কেমন হয়, যে এক জায়গায় মিলিত হচ্ছে, তাই তো। তার মানে কি, তারা একই জায়গায়, ঠিক আছে, বিভিন্ন প্রাণীগুলো একই রকম পরিবেশে তাদের অভিযোজনের ফলে, ঠিক আছে, এর মধ্যে অভিসারী অভিব্যক্তি দেখতে পাওয়া যায়। তাহলে অভিসারী অভিব্যক্তি কিসের প্রমাণ দিচ্ছে, যেমন ধর বাদুড়ের ডানা, ঠিক আছে, পতঙ্গের ডানা। তো বাদুড়ের ডানাও উঠতে সাহায্য করে, পতঙ্গের ডানাও উঠতে সাহায্য করে, ওদের কাজ আলাদা একই কিন্তু গঠন আলাদা। বাদুড়ের ডানা হচ্ছে বা বাদুড়ের যে প্যাটাজিয়াম সেটা হচ্ছে তাদের চামড়ার প্রবর্ধক, আর অন্যদিকে যে পতঙ্গের ডানা আছে সেটা যে অন্তঃকঙ্কালে যে প্রোটিন দিয়ে তৈরি। তো বহিঃকঙ্কালে প্রোটিন দিয়ে তৈরি। তো এদের কাজ একই কিন্তু এদের হচ্ছে উৎপত্তিগত ভাবে আলাদা। তো এটা কি প্রমাণ দিচ্ছে, যে এরা একই পরিবেশে অভিযোজিত হয়েছে। আর অপসারী, যে অপসারী যে অভিব্যক্তি সেটা কি প্রমাণ দিচ্ছে, অপসারী কেমন হয়, একটা জায়গা থেকে এরকম নির্গত হচ্ছে, প্রসৃত হচ্ছে। তার মানে কি, তারা একই উদ্বংশীয় জীব থেকে এসছে, বা এক- তারা পূর্বপুরুষ থেকে এসছে, বা একই পূর্বপুরুষ রয়েছে তাদের। তো আমরা পূর্বপুরুষ লেখাটা খুব একটা সাইন্টিফিক হবে না, এখানে আমরা লিখতে পারি একই ধরনের জীব থেকে উৎপত্তি হয়েছে। তাহলে এটা একটা পার্থক্য হয়ে গেল। আচ্ছা নেক্সট, এদের অঙ্গকে সূচিত করে। অভিসারী যে অভিব্যক্তি সেটা সাধারণত সমবৃত্তীয় অঙ্গকে সূচিত করে, গঠনগত হবে আলাদা, কার্যগত হবে। অপসারী অভিব্যক্তি সাধারণত সমস্ত অঙ্গকে সূচিত করে। সমস্ত অঙ্গ দেখলে আমরা বুঝতে পারবো যে এদের অপসারী অভিব্যক্তি, ঠিক আছে। তো এই দুটো লিখলেই হয়ে যাবে, আমাদের 2 নম্বরের কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রটি লেখ। কি ছিল, যে যে জীব কোনো একটা অঙ্গকে বেশি বেশি যত বেশি ব্যবহার করবে তার সেই অঙ্গটা তত বেশি সুগঠিত হবে এবং সুবল হবে, এবং যে অঙ্গটা যত কম ব্যবহার করবে সেই অঙ্গটা আস্তে আস্তে পরবর্তী প্রজাতিগুলোতে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে জীবদেহে কোনো কোনো অঙ্গের বেশি মাত্রায় ব্যবহার ঘটে, আবার কোনো কোনো অঙ্গের কমে যায়। ক্রমাগত ব্যবহারের ফলে নির্দিষ্ট অঙ্গ বা অঙ্গগুলি সবল ও সুগঠিত হয়। অপরপক্ষে ক্রমাগত অব্যবহারের ফলে ব্যবহৃত অঙ্গগুলি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয়ে কালক্রমে বিলুপ্ত হয়। এক্ষেত্রে উদাহরণ কিন্তু মাস্ট, ঠিক আছে, উদাহরণ না লিখলে নাম্বার কাটতে পারে। যেমন সাপের পূর্বপুরুষদের উদাহরণটা দিয়ে দিল। সাপের পূর্বপুরুষদের পায়ের অস্তিত্ব লক্ষ্য করা গেছে, কিন্তু পরবর্তীকালে যেহেতু তারা গর্তের মধ্যে বসবাস করতো তাই তাদের পা সেইভাবে লাগতো না, সেই জন্য আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, মানে এটা লিখতে পারছি, সাপের পূর্বপুরুষের কথাটা দিতে হবে। এরপরে চলে আসছি ঘয়ের কোয়েশ্চেন গুলোতে, 4 নম্বর, যে এক লিঙ্গ, সরি, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়, উদাহরণের সাহায্যে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দ্বারা ব্যাখ্যা করো। আচ্ছা দুটো কোয়েশ্চেন দিয়েছে, প্রথমের কোয়েশ্চেন দিয়েছে, এটা 5 নম্বরের কোয়েশ্চেন। তো প্রথমের কোয়েশ্চেনটা দিয়েছে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়। তাহলে সেই কোয়েশ্চেনের আনসারটা আগে দেখা যাক, বই থেকেই আমরা লিখছি। তো মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, মানুষের লিঙ্গ নির্ধারণ যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম পদ্ধতিতে হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম দুটি, একটা এক্স আর একটা এক্স, দুটোই এক্স ক্রোমোজোম নামক যৌন ক্রোমোজোম থাকে। পুরুষদের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম একটি ওয়াই যৌন ক্রোমোজোম থাকে। সেই জন্য এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে আমরা এক্স 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 ওয়াই লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বলি। পুরুষের ক্ষেত্রে দু ধরনের
ঠিক আছে? পুরুষের ক্ষেত্রে দু ধরনের গ্যামেটের উৎপত্তি ঘটে বলে একে হেটারোগ্যামেটিক মেল বলা হয়। পুরুষদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমও থাকছে, ওয়াই ক্রোমোজোমও থাকছে, মানে দুটো আলাদা আলাদা থাকছে, আলাদা মানে হেটারো। তাই হেটারো গ্যামেটিক মেলও বলা হয়, মেল পদ্ধতিও বলা হয়। তাহলে কি করে হচ্ছে, পুরুষের দেহকোষে কতগুলো 22 জোড়া অটোজোম থাকে, তার সঙ্গে এক জোড়া ভিন্ন প্রকৃতির যৌন ক্রোমোজোম থাকে। ঠিক আছে? একটা এক্স আর একটা ওয়াই। তাহলে পুরুষদের যে পুরো ক্রোমোজোম একটা কোষে যে ক্রোমোজোম থাকছে সেটাকে কি লিখতে পারি, 44টা অটোজোম থাকছে। আর দুটো ক্রোমোজোম থাকছে, কি কি, সেক্স ক্রোমোজোম এক্স আর ওয়াই। অপরদিকে মহিলাদের দেহ কোষে 22 জোড়া অটোজোম থাকে, মানে 44টা অটোজোম থাকে। এক জোড়া একই প্রকৃতির যৌন ক্রোমোজোম থাকে, মানে এক্স এক্স। এবার কি হচ্ছে, মহিলাদের যে দেহকোষ থাকছে সেখানে 44 মানে 44টা অটোজোম আর দুটো এক্স ক্রোমোজোম। পুরুষদের ক্ষেত্রে 44টা অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম। এবার এখান থেকে যখন গ্যামেট তৈরি হচ্ছে সেটা হাফ হাফ হয়ে যাচ্ছে। 44টা অটোজোম ছিল, 22টা অটোজোম হয়ে যাচ্ছে। দুটো এক্স ক্রোমোজোম থেকে যদি হাফ হাফ হয়ে যায় তাহলে দুটো, একটা এক্স ক্রোমোজোম এদিকে চলে গেল, একটা এক্স ক্রোমোজোম এদিকে চলে গেল। মানে মহিলাদের যে জনন কোষ মানে ডিম্বাণুতে একই রকমের ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, মানে 22টা অটোজোম একটা এক্স ক্রোমোজোম। অন্যদিকে যদি পুরুষদের যদি ক্ষেত্রে দেখি, সেখানে যে শুক্রাণু তৈরি হয়, গ্যামেট তৈরি হয়, সেখানে কি হয়, 22টা অটোজোম 9 এক্স ক্রোমোজোম আর 22টা অটোজোমের সাথে 9 ওয়াই ক্রোমোজোম থাকে। এবার এই এক্স ক্রোমোজোম আর 22টা অটোজোম দেওয়া থাকা যে শুক্রাণুটা যখন কোনো ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে তখন কি হয়ে যায়, 22টা অটোজোম মিলে 44টা অটোজোম, একটা এক্স ক্রোমোজোম আর একটা এক্স ক্রোমোজোম মিলে এক্স এক্স ক্রোমোজোম, মানে সে কন্যা সন্তান হল। অথবা যদি 22টা অটোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম ওয়ালা যে শুক্রাণুর সাথে যদি কোনো ডিম্বাণুর মিলন ঘটে, তাহলে 22 22 44টা অটোজোম আর এক্স আর ওয়াই, মানে একটা পুরুষ তৈরি হচ্ছে। ঠিক আছে? পুত্র সন্তান তৈরি হচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু নির্ধারণ করি। ঠিক আছে, বাকিটা এখানে লেখা আছে, দেখে নিও। নেক্সট বলছে কি, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ব্যাখ্যা দাও উদাহরণের সাহায্যে। প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে আগে একটু লিখে দিন। যে বৈশিষ্ট্য বিপরীত ধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যকে প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায়, তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। যেমন আমরা মটর গাছের ক্ষেত্রে পেয়েছিলাম, ক্যাপিটাল টি আর স্মল টি। ক্যাপিটাল টি স্মল টি কে প্রকাশ করতে বাধা দিচ্ছে আর নিজে গাছটাকে কি করছে, লম্বা করতে সাহায্য করছে। তাহলে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট। আর হেটেরোজাইগাস অবস্থায় যে জিন, যে জিনের জন্য প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট জিন বলে। তাহলে হেটেরোজাইগাস অবস্থা আছে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, দুটো আলাদা আলাদা। তো সেই জন্য এটাকে হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস অবস্থাতে কিন্তু নিজে প্রকাশ পাচ্ছে প্রকট জিন। ঠিক আছে? যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বা সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন জিন বলে। তাহলে দেখ, প্রকটও আছে, তাহলে এই বৈশিষ্ট্যটা কিন্তু প্রকাশ পাচ্ছে না, সুপ্ত অবস্থায় আছে। ঠিক আছে? সুপ্ত মানে লুক্কায়িত অবস্থা বা ঘুমানো অবস্থা, মানে সেটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু সেটা যখন হোমোজাইগাস হয়ে যাচ্ছে তখন কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তো সেটা হয়ে যাচ্ছে কি, প্রচ্ছন্ন। এখানে একটা উদাহরণ দিয়ে দিতে হবে প্রচ্ছন্ন, এটা আমরা আগেই লিখেছি। প্রকটার প্রচ্ছন্ন, এই যে মুক্ত কানের লতি যুক্ত কানের লতি দিয়ে একটা উদাহরণ দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? এই, ঠিক আছে, এই এই জিনিসটাই আবার লিখে দিতে হবে। তাহলে রোলার জিপের উদাহরণটা দিয়ে দিবি। রোলার জিপ প্রকট আর সাধারণ জিপ প্রচ্ছন্ন। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছে। বলছে কালো লোম মানে হচ্ছে ক্যাপিটাল ডি অমসৃণ লোম, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আচ্ছা, এটা মাইকটা বন্ধ কর। বৈশিষ্ট্য সম্পন্ন যে গিনিপিগের সঙ্গে যদি বিশুদ্ধ লোম স্মল বি এবং মসৃণ লোম স্মল আর গিনিপিগের যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে F2 জনুতে কত ধরনের জিনোটাইপ পাওয়া যাবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখ। তাহলে পুরো একদম গিনিপিগ আর রাখতে হবে না অবভিয়াসলি, তো পুরো যেমন আছে তেমন করতে হবে বইয়ের মতো। প্রথমে লিখতে হবে যে কালো অমসৃণ কেমন হবে, ক্যাপিটাল বি স্মল ক্যাপিটাল আর। সেখান থেকে তোর বিশুদ্ধ সাদা মসৃণ স্মল আর। সেটা পেরেন্টাল যৌন লিখতে হবে, সেখান থেকে গ্যামেট তৈরি করতে হবে। সেখান থেকে দুটো গ্যামেটের মিলনে প্রথম অপত্য যৌন বা F1 যৌনুতে বি ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ সংকর কালো অমসৃণ যে জীব তৈরি হবে। ঠিক সংকর কালো অমসৃণের মধ্যে কিন্তু যদি আমরা আবার তাদের মধ্যে যদি জনন ঘটাই, তাহলে কি হবে, তাদের আগে গ্যামেট তৈরি করতে হবে। সংকর কালো থেকে 4 ধরনের গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল বি, এইরকম গ্যামেট তৈরি হবে। তাদের মধ্যে যখন আবার জনন ঘটানো হচ্ছে F2 যৌনুতে কি হচ্ছে, দ্বিতীয় অপত্য যৌনুতে কি হচ্ছে, ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1, অর্থাৎ কালো মসৃণ সাদা মসৃণ 9:3:3:1 হচ্ছে। আর
তাদের মধ্যে যে জিনোটাইপিক অনুপাত মানে 1:2:2:4:1:2:1:2:1, তো এইটা হচ্ছে আনসার। তো এখানে বলেছে F2 অণুতে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায় চেকার বোর্ডের সাহায্যে দেখো। আমাকে অনুপাতটা লিখতে হবে না, এটা কিন্তু লিখতে হবে না, ঠিক আছে? অনেক সময় এটা চায়, কিন্তু এই কোয়েশ্চেনে এটাও চাইনি। এখানে চেয়েছে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায়, শুধু আমাকে এইগুলো লিখতে হবে। এই যে ক্যাপিটাল বি স্মল বি, এইগুলো, এটা 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 এটা, কতগুলো হচ্ছে? এক, দুই, সরি, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, নটা। কি বলছিস? 9 জন। হ্যাঁ, মানে 9 নটা। জন থেকে লিখতে হবে। হ্যাঁ, 9 ধরনের জিনোটাইপ পাওয়া যায়। কি কি লিখতে হবে না, ঠিক আছে? একটু জনতে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায়? 9 ধরনের। তুই এতখানি পর্যন্ত আসলি, শুরু করে এতখানি পর্যন্ত লিখে লিখবি যে 9 ধরনের, ব্যাস হয়ে গেল, শেষ। আর যদি জানতে চাই যে কি কি সেগুলো, তখন তুই লিখবি, ঠিক আছে? অনেক সময় কোয়েশ্চেনে জানতে চাই ফিনোটাইপিক অনুপাত কি, তাহলে এটা লিখতে হবে, এটা লিখতে হবে, ঠিক আছে? জিনোটাইপিক অনুপাতটা চাই না সাথে। 9 ধরনের অনুপাত। আচ্ছা, এখান থেকে ফলো আপ কোয়েশ্চেন, এগুলো লিখবি না কিন্তু ফলো আপ কোয়েশ্চেন, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। যে কালো অমসৃণ, কোয়েশ্চেন আছে কালো অমসৃণ ফিনোটাইপের জন্য কতগুলো জিনোটাইপ লাগে, ঠিক আছে? তো দেখ কতগুলো লাগছে। জিনোটাইপ তৈরি হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে। কালো অমসৃণের জন্য 4টে জিনোটাইপ লাগছে, ঠিক আছে? তাহলে ফিনোটাইপ কটা কালো অমসৃণের? 9টা। কালো মসৃণের জন্য দুটো লাগবে, দুটো জিনোটাইপ লাগবে। কতগুলো তোর ফিনোটাইপ? 3টে। সাদা মসৃণের জন্য হচ্ছে দুটো ফিনোটাইপ, 3টে। সাদা মসৃণের জন্য হচ্ছে একটা ফিনোটাইপ, একটা। কি কি তোর সূত্র পাওয়া যাচ্ছে সেটা এখানে লেখা ছিল, ঠিক আছে? তো বৈশিষ্ট্যগুলি: একটা যৌন থেকে অপর যৌনিতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলো গ্যামেট গঠনকালে এরা পরস্পরের থেকে পৃথক হয়ে যায়, যেটাকে আমরা কি বলি? পৃথকীভবনের সূত্র, ঠিক আছে? আর তারা যে কোনো সমন্বয়ে সঞ্চারিত হয়, ঠিক আছে? এই যে বিভিন্ন রকম কম্বিনেশনে গ্যামেট গুলো যুক্ত হচ্ছে, তাহলে সেটা স্বাধীন বিন্যাসের সূত্র, পৃথকীভবনের সূত্র আর স্বাধীন বিন্যাসের সূত্র এখান থেকে পাওয়া যায়। ও, এখানে লেখা আছে, এই যে কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্যগুলি জনিত্রী যৌন থেকে অপত্য জনিত সঞ্চারিত হওয়ার সময়, ঠিক আছে, একত্রিত হলো, মিশে যায় না গ্যামেট গঠনকালে, ঠিক আছে? তাহলে পৃথকীকরণের সূত্র আর স্বাধীন বিন্যাসের সূত্র, ঠিক আছে? আচ্ছা, রেখাচিত্রের মাধ্যমে ফার্নের যৌনক্রম ব্যাখ্যা করো। মাইকটা বন্ধ করো। এটা ভিভিআই, ঠিক আছে? ফার্নের যৌনক্রম পুরো এটাই, ঠিক আছে? এটাই লিখতে হবে। ফার্নের যৌনক্রম আঁকা প্র্যাকটিস করতে হবে এরকম ভাবে, বারবার সুন্দর করে, পরিষ্কার করে। এখানে মাঝখানে এরকম এই ভাগটা করতে হবে, ঠিক আছে? এটা ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড, এটা লিখতে হবে। তাহলে ফার্নের যৌনক্রম, ফার্নের জীবন চক্র দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো কি হচ্ছে, প্রথমে ফার্নের জীবন চক্রে দুটো দশা থাকে, একটা হচ্ছে লিঙ্গধর দশা, একটা হচ্ছে রেণুধর দশা। লিঙ্গধর দশাটা সাধারণত এন মানে হ্যাপ্লয়েড হয়, আর তোর রেণুধর দশা যেটা থাকে সেটা হচ্ছে 2N হয়, ঠিক আছে? তো আমরা কোথা থেকে শুরু করব? আমরা শুরু করব হচ্ছে এই যে রেণুধর দেহ। রেণুধর দেহের মধ্যে, রেণুধর দেহ সেটা কি 2N থাকে, সেখানে রেণুস্থলী থাকে, রেণুস্থলীর মধ্যে রেণু মাতৃকোষ থাকে। রেণু মাতৃকোষে কি তৈরি হচ্ছে? রেণু তৈরি হচ্ছে। যেই রেণু তৈরি হচ্ছে, কি পদ্ধতিতে রেণু তৈরি হচ্ছে? মিওসিস পদ্ধতিতে। মিওসিস পদ্ধতিতে যেই রেণু মাতৃকোষ থেকে, ঠিক আছে, রেণু তৈরি হয়ে গেল, এটা হচ্ছে রেণু মাতৃকোষ। মিওসিস হলো, এটা রেণু মাতৃকোষ মানে 2N। সেখান থেকে মিওসিস যেই হলো, মিওসিস 1-এই কিন্তু দুটো ডিভাইড হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে মিওসিস 1। সেখান থেকে আবার ফার্দার ডিভাইড হবে, সেটা হচ্ছে আবার তোর মাইটোসিসের মতো ডিভাইড হবে, এটাও এন হবে। আমরা এটা মিওসিস পড়েছিলাম, তাই তো? তাহলে রেণু মাতৃকোষ এটা। আর সে কি গ্যামেট, গ্যামেট আমরা বলবো না, এখানে রেণু বলবো। তো রেণুগুলো হ্যাপ্লয়েড, আর রেণু মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড, 2N। তো দেখ মিওসিস পর্যন্ত রেণু তৈরি হয়ে গেল, হ্যাপ্লয়েড রেণু। সেখান থেকে সেই রেণুটা আস্তে আস্তে যখন কোনো মাটিতে পড়বে, অঙ্কুরিত হবে, সেখানে যে উদ্ভিদটা তৈরি হবে সেই উদ্ভিদটাকে বলবো আমরা লিঙ্গধর দেহ। সেই লিঙ্গধর দেহের মধ্যে দুটো অংশ থাকবে, একটা হচ্ছে স্ত্রীধানী, একটা হচ্ছে তোর পুংধানী। স্ত্রীধানী থেকে ডিম্বাণু তৈরি হবে, পুংধানী থেকে তোর শুক্রাণু তৈরি হবে, ডিম্বাণু শুক্রাণুর মিলন হবে, তার ফলে নিষেক ঘটবে। নিষেকের ফলে কি হবে? জাইগোট তৈরি হবে। এই যে তৈরি হলো জাইগোট, সেটা হয়ে গেল 2N, ঠিক আছে? সেই জাইগোটটা আস্তে আস্তে বড় হয়ে আস্তে আস্তে সেখান থেকে রেণুধর দেহ আবার তৈরি হয়, ঠিক আছে? স্ত্রীধানীর ইংলিশ নাম হচ্ছে কি? আর্কিগোনিয়াম। পুংধানীর ইংলিশ নাম হচ্ছে অ্যান্থ্রেরেডিয়াম, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে।
এরপরে চলে আসছি মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে পছন্দ মাফিক দ্রুত বংশ বিস্তার সুনিশ্চিত ভাবে করা হচ্ছে। ঠিক আছে, তো এটাও ভিভিআই কোয়েশ্চেন, অনেক সময় এটা লেখাচিত্রের মাধ্যমে দেখাতে বলে, তো এটা রেখাচিত্র দিতে হবে। তো প্রথমে কি হয়, মাইক্রো কথার অর্থ খুব ক্ষুদ্র, এখানে পৃথকীকৃত কোষ বা কলার ছোট টুকরোকে বোঝায়। ঠিক আছে, মাইক্রো মাইক্রো মানে কি বলছে, কোনো একটা উদ্ভিদ আছে, সেখান থেকে আমরা কোনো একটা ছোট পার্ট নিয়ে নিচ্ছি, মানে কোষ বা কলা নিয়ে নিচ্ছি, তো সেই জন্য এটা মাইক্রো ইউজ হচ্ছে। ক্ষুদ্র টুকরোটাকে বিশেষ কর্ষণ মাধ্যমে কালচার মিডিয়ামের মধ্যে বৃদ্ধি ঘটানো হয়। কর্ষণ দ্রবণটিকে বিভিন্ন পরিপোষক অক্সিন, সাইটোকাইনিন হরমোন দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, এখানে কিছু অ্যাগার মাধ্যম থাকে, ঠিক আছে, ছত্রাক, কিছু রকম অক্সিন হরমোন থাকে, তারপরে সাইটোকাইনিন থাকে তার মধ্যে। ঠিক আছে, এটা কর্ষণ মাধ্যম, সেখানে ওই তোর ছোট অংশ, যে উদ্ভিদের ছোট কোষ বা কলাটাকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই ধরনের পদ্ধতিকে কলাকর্ষণ বা টিস্যু কালচার পদ্ধতি বলে। প্রধানত এটি হলো কলাকর্ষণ পদ্ধতি। সেখানে কি কি হচ্ছে দেখ, প্রথমে কোষ বা কলা নেওয়া হচ্ছে, ঠিক আছে, যাকে আমরা কি বলছি, এক্সপ্যান্ড বলছি। এরপর সেটাকে কালচার মাধ্যমে চোবানো হচ্ছে, সেখান থেকে কি হচ্ছে, সেটাকে আরো ফার্দার ডিভাইড, সেখানকার কোষ গুলো বিভেদন হচ্ছে, মানে সেখানে সেল ডিভিশন হচ্ছে, হয়ে কি তৈরি হচ্ছে, ক্যালাস টিস্যু তৈরি হচ্ছে। ক্যালাস টিস্যু বৃদ্ধি ঘটিয়ে সেখানে এমব্রয়েড তৈরি হচ্ছে, এই যে এমব্রয়েড, এমব্রয়েড থেকে অসংখ্য শিশু উদ্ভিদ তৈরি হচ্ছে, এই যে শিশু উদ্ভিদ, যেটাকে প্ল্যান্টলেট বলা হচ্ছে। শিশু উদ্ভিদগুলিকে আবার টবের মধ্যে সেখানে বসানো হচ্ছে, আর সেখান থেকে নতুন নতুন গাছ তৈরি করা হচ্ছে। চারা গাছগুলিকে আবার কর্ষণ থেকে স্থানান্তরিত করা হয় এবং প্রতিপালন করা হয়, সেগুলোকে আবার বিভিন্ন নার্সারিতে পাঠানো হয়, সেখান থেকে আবার নতুন নতুন গাছ তৈরি করা হয়। অস্তিত্বের জন্য সংগ্রাম, ঠিক আছে, অস্তিত্বের জন্য, আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন দিয়েছিল, বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে এবং জলের সাহায্যে পরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম লেখ। তো বায়ুর সাহায্যে যে পরাগযোগ ঘটছে, সেগুলো কোন কোন উদ্ভিদ, একটা হচ্ছে গম, একটা হচ্ছে ধান ইত্যাদি। তাহলে জলের মাধ্যমে পরাগযোগ হয় পাতা ঝাঁঝি আর পাতা শ্যাও, এটাকে একটু ঠিক করে না। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি, অস্তিত্বের জন্য সংগ্রাম কেন হয় ব্যাখ্যা করো। তো অস্তিত্বের জন্য সংগ্রাম যেটা হচ্ছে, তোর বিভিন্ন রকম প্রজাতির মধ্যে সংগ্রাম কেন হচ্ছে, এই কথাগুলো লিখতেই হবে, যেটা মেন পয়েন্ট। জীবেরা জ্যামিতিক গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি করতে চায়, আর জীবেদের কাছে খাদ্য ও বাসস্থান সীমিত, তাই জীবকে বেঁচে থাকার জন্য বিভিন্ন রকম প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়। আর ডারউইন একেই অস্তিত্বের জন্য সংগ্রাম বলে অভিহিত করেছেন। ঠিক আছে, সার্ভাইভাল ফর এক্সিস্টেন্স। ঠিক আছে, জীবনের সংগ্রাম প্রধানত দুভাবে হয়, একটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম, মানে হচ্ছে প্রজাতির মধ্যেই যে সংগ্রামটা হচ্ছে একই প্রজাতির মধ্যে, মানে ধর দুটো সিংহের মধ্যে একটা খাবারের জন্য লড়াই হচ্ছে। বা আন্তঃপ্রজাতি সংগ্রাম, যেমন হচ্ছে হরিণ এবং তোর এর সাথে, মানে সিংহের সাথে, হরিণ আর সিংহ দুটো আলাদা আলাদা প্রজাতি, তার মধ্যে। ঠিক আছে, আরেকটা হয় পরিবেশের সঙ্গে সংগ্রাম, প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যে সংগ্রাম দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি পরিবেশের সঙ্গে সংগ্রাম। যেমন ধর খুব খরা পড়ে গেল, সেখানে যে প্রাণীরা যারা আহ, অল্প জলের সাহায্যে বেঁচে থাকতে পারছে, তাহলে সেটাও একটা পরিবেশের সঙ্গে সংগ্রাম। তাহলে এটা হলো সমবৃত্তীয় অঙ্গ কিভাবে জৈব অভিব্যক্তির মতবাদের সাপেক্ষে প্রমাণ দেয়। সমবৃত্তীয় অঙ্গ কি না, যারা যেসব অঙ্গগুলো সাধারণত কার্যগতভাবে একই কিন্তু গঠনগতভাবে আলাদা, যেমন বাদুড়ের প্যাটাজিয়াম আর তোর বিভিন্ন পোকার কি ডানা। তো এইটা, এখানে আমি কি লিখে দিয়েছি, আচ্ছা, বিবর্তনের মধ্যে গুরুত্ব কি না, সমস্ত যে অঙ্গগুলো একই পরিবেশে অভিযোজনের প্রমাণ দেয়, এটা আগেও আমি বললাম। ঠিক আছে, সেই জন্য সমবৃত্তীয় অঙ্গগুলির সৃষ্টির ঘটনাকে অ্যানালগি বলে। ঠিক আছে, আর অভিসারী অভিব্যক্তির ফলে কিন্তু সমবৃত্তীয় অঙ্গ তৈরি হয়। আর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আঙুল লতার আকর্ষ রূপান্তরিত কাণ্ড আর মটরের আকর্ষ রূপান্তরিত, কিন্তু প্রতিটি একই কাজ করে, আকর্ষগুলো আরোহণে মানে চড়তে এরকম সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা এরপরে কোয়েশ্চেন করেছে যে মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গ কি কি, একটা হচ্ছে কক্সিস, যেটা কঙ্কাল তন্ত্রের সঙ্গে যুক্ত, একদম শেষের দিকে রয়েছে, যেটা পরবর্তীকাল, এটা সক্রিয় অংশ কি, যেটা লেজ, যেটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বানরদের ক্ষেত্রে।
আর নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে কি প্লিকা সেমিলুনারিস, যেটা জ্ঞানেন্দ্রিয়র সঙ্গে যুক্ত, যেটা সক্রিয় রূপে থাকে, যাকে আমরা নিকটেটিং পর্দা বলি, যেটা ব্যাঙ আর মাছের ক্ষেত্রে হয়। এবার কি লিখতে হবে না, শুধু এইটুখানি লিখবি যে নিষ্ক্রিয় অঙ্গ দুটি হচ্ছে কক্সিস আর প্লিকা সেমিলুনারিস। এটা এক্সট্রা ইনফরমেশন আমরা দেখলাম, যেটা পরবর্তী অন্য জায়গায় কোয়েশ্চেন আসতে পারে। একটা কোয়েশ্চেন আমরা গ্যাপ দিয়ে গেছি, যেটা হচ্ছে কি ল্যামার্কের মতে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কিভাবে হয়। পরিবেশের প্রভাবে জীবেরা তাদের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত করছে তা পরবর্তী প্রজন্মে জীবে সঞ্চারিত হয়। এইভাবে প্রতি প্রজন্মে অর্জিত বৈশিষ্ট্যগুলি সামান্য মাত্রায় পরিবর্তিত হয়ে পরের প্রজন্মে কিন্তু জমা হতে থাকে এবং কালক্রমে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা যায়। এইভাবে জীবের বিবর্তন ঘটে। মানে ধর একটা জীব আছে, সে হচ্ছে ধর জিরাফ, ঠিক আছে? একটা জীব আছে, সে হচ্ছে জিরাফ। তো সে কি করছে, প্রত্যেকবার সে লম্বা সে কি করছে, লম্বা হওয়ার চেষ্টা করছে, লম্বা হয়ে গলা বাড়িয়ে সে গাছের ডালপালা খাওয়ার, উঁচু গাছের ডালপালা খাওয়ার চেষ্টা করছে। সেখান থেকে তার মধ্যে এই যে সে একটা চেষ্টা, ফলে তার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সে তার গলা লম্বা হওয়ার চেষ্টা করছে, তাহলে তার গলাটা আস্তে আস্তে অল্প লম্বা হচ্ছে। এর পরবর্তী প্রজন্মে কিন্তু ল্যামার্কের মতে এই যে পরবর্তী প্রজন্মে কিন্তু সেই বৈশিষ্ট্যটা সঞ্চারিত হবে। তার ফলে পরবর্তী প্রজন্মটা একটু গলা লম্বা হবে, তার পরবর্তী প্রজন্ম আর একটু গলা লম্বা হবে। এইভাবে চলতে চলতে একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়ে যাবে, একদম প্রথমের পূর্বপুরুষ থেকে। পরবর্তীকালে কিন্তু বিজ্ঞানী ভাইসমান প্রমাণ করেন যে এই পুরোপুরি বক্তব্যটি পুরোপুরি ভুল। তিনি কি করেছিলেন, যে ড্রসোফিলা মাছিকে অন্ধকার ঘরের মধ্যে রেখে তাদের মধ্যে আহ, জনন ঘটিয়েছিলেন, এবং অনেক জনু পর পর্যন্ত দেখা যাচ্ছে যে ড্রসোফিলা মাছিগুলো অন্ধ হচ্ছে না, বা ইঁদুরের লেজ কেটে বারবার তাদের মধ্যে জনন সম্পন্ন করেছিলেন, এবং অনেকগুলো প্রজন্ম পর দেখা যাচ্ছে লেজযুক্ত ইঁদুরই তৈরি হচ্ছে। তো এখান থেকে বুঝতে পারা যায় যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটি পুরোপুরি ভাবে সঠিক নয়। এখান থেকে আমাদের শেষ হয়ে যাচ্ছে।